ওকে, সো তাহলে আমরা কি আলোচনা করব আজকে? সেমি মডাল। সেমি মডালটা কি? যেগুলো অক্সিলারি ভার্ব দিয়ে হয় ফ্রেজ যুক্ত, এর সঙ্গে কিছু প্রিপজিশন, এই যে টু শব্দটা থাকে, তো এটা কাজ করে মডালের মতো, যেমন আমাদের ক্যান, কুড, মে, মাইট এদের মতো মনের ভাব প্রকাশ করে। ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে আবার সিম্পল যে বি ভার্বগুলো, এই ভার্বগুলো আসে। এই ভার্বগুলো মূলত কোনগুলো দেখেন, অ্যাম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, বা অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু, এই ভার্বগুলোকে মূলত সুডো মডাল বা সেমি মডাল বলে থাকে। তো এখন দেখেন অ্যাম টু এর ইউজটা দেখেন, সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো প্রশ্ন করতে, স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, জাস্ট করতে হয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে তে যুক্ত হয়, ভার্বটা কি হয়? তে। তাহলে সেই ধরনের বাক্য ইংরেজি করার জন্য অ্যাম টু, ইজ টু, আর টু ব্যবহার করা হয়। নিম্নে এ ধরনের বাক্যের ইংরেজি করার জন্য স্ট্রাকচারগুলো দেখো। সাবজেক্ট প্লাস অ্যাম টু, ইজ টু, আর টু প্লাস ভার্বের বেস ফর্ম। আচ্ছা, আমি আপনাদের বলি, আমাদের কোনো কিছু করতে হলে ডেস্টিনেশনটা বুঝতে হয়, টার্গেটটা বুঝতে হবে। ফার্স্টলি কিন্তু আমি আপনাদের কিছু গ্রামার করাইছি, তাই না? অল্প কিছু গ্রামারের টপিকস দেখাইছি পার্ট অফ স্পিচের উপর। তারপর আমি এই স্পোকেনের যে ইয়েগুলো আছে, রুল বা এই যে ভার্বের ব্যবহারগুলো আছে, এইগুলো দেখাচ্ছি। তো এরপরে আমাদের কাজ হবে কিন্তু কিছু কনভারসেশন করা, কনভারসেশনগুলো সলভ করা, দেন নিউজ আর্টিকেল সলভ করা, তারপর গিয়ে আমরা কিছু অ্যাডভান্স লেভেলের গ্রামার করব। এবং অ্যাডভান্স লেভেলের গ্রামার এটা শেষে করব কেন? অনেকেরই এটা দরকার না, অনেকেরই জাস্ট স্পোকেনটা দরকার, তো এই জন্য ওইটা আমরা শেষে করব। হ্যাঁ, সেখানে অনেকগুলো বিষয় থাকবে, আপনার ন্যারেশন, আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমি অল ওভার ইংলিশটাই ক্লিয়ার করব, আমি আবারও বলছি পুরো ইংলিশটা ক্লিয়ার করব, ফ্রেজ অ্যান্ড কোলাস, হ্যাঁ, পাংচুয়েশনস, আর্টিকেল, এইগুলো কিন্তু সহজ কোনো গ্রামার না, এগুলো অনেকটা অ্যাডভান্স লেভেলের। সো এই বিষয়গুলো আমরা দেখব তখন, কিন্তু তার আগে আমাদের স্পোকেনটাতে ফ্লুয়েন্ট হতে হবে, পুরোপুরি ক্লিয়ার করতে হবে। এখানে অনেকেই আছে একদমই দুর্বল, তো সবাইকে নিয়ে চলতে হবে, সবাই যাতে ভালোভাবে বুঝতে পারে। আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করছি সেইভাবে বোঝানোর। একটু অ্যাটেন্টিভলি ক্লাসগুলো করেন আপনারা। তো দেখেন, মুক্তাকে প্রতিদিন রান্না করতে হয়, জাকিরকে প্রতিদিন অফিসে যেতে হয়, ছাত্রদের প্রচুর অধ্যয়ন করতে হয়। এই যে কথাগুলো করতে হয়, যেতে হয়, এই কথাগুলো বলতে আমার এই অ্যাম টু ভার্বটার ব্যবহার লাগবে, এই অ্যাম টু, ইজ টু, আর টু, এই ভার্বগুলোর ব্যবহার লাগবে। আপনি যতক্ষণ না এর ব্যবহারটা জানবে ততক্ষণ এই সেন্টেন্সগুলোর ইংলিশ ট্রান্সলেশন আপনি করতে পারবেন না। তো কেয়ারফুলি এইটা আপনাকে বুঝতে হবে। দেখেন এইখানে যে তিনটা আছে, আপনি আরও 5টা সেন্টেন্স এইটা থেকে করেন, দেখবেন আপনার ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো একদম। কিভাবে 5টা সেন্টেন্স করবেন? জাস্ট নতুন নতুন ভার্ব আনতে হয়। এখানে দেখেন যে মেইন ভার্বগুলো আছে, যে কুক মানে রান্না করা, কুক, হ্যাঁ, গো মানে যাওয়া, দেখেন এই যে মেইন ভার্বগুলো আছে, কুক মানে রান্না করা, গো মানে যাওয়া, স্টাডি মানে অধ্যয়ন করা। তো এই জায়গাগুলোতে আপনি নতুন নতুন ভার্ব আনবেন। আপনি যদি বলেন হি ইজ টু ড্রাইভ কার ডেইলি, তাকে প্রতিদিন গাড়ি চালাতে হয়, এই যে ড্রাইভ একটা নতুন আমি ভার্ব আনলাম যার অর্থ চালানো। তো এইভাবে যত নতুন ভার্ব আনবেন আপনি তত বেশি সেন্টেন্স করতে পারবেন। তো আগে অ্যাকচুয়াল অর্থটা বুঝে নেন যে এই 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 স্ট্রাকচারটার মানে কি দাঁড়াচ্ছে, যে করতে হয়, কোনো কিছু করতে হয় প্রেজেন্ট সিচুয়েশনে। হ্যাঁ, মুক্তাকে প্রতিদিন রান্না করতে হয়, মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি, জাকিরকে প্রতিদিন অফিসে যেতে হয়, জাকির ইজ টু গো টু অফিস এভরিডে। মানে এই ইজ টু বা অ্যাম টু বা আর টু, দেখেন স্টুডেন্টস আর টু স্টাডি মাস্ট, এইটাই কিন্তু অক্সিলারি, এবং এরপরে কি আরেকটা মেইন ভার্ব আছে, এই স্টাডি, গো বা কুক। আচ্ছা, আর এগুলো যখন আমরা নেগেটিভ করব তখন অ্যাম নট টু, ইজ নট টু বা আর নট টু হবে, এবং মেইন ভার্বটা সবসময় V3 ফর্মে। দেখেন, তাদের প্রতিদিন স্কুলে যেতে হয় না, দে আর নট টু গো টু স্কুল এভরিডে। পপিকে প্রতিদিন রান্না করতে হয় না, পপি ইজ নট টু কুক ডেইলি। আমার এখন ক্লাস নিতে হয় না, আই অ্যাম নট টু টেক এ ক্লাস নাও। তাহলে এগুলোকে নেগেটিভ করতে গেলে অ্যাম নট টু, ইজ নট টু,
আর নট টু, এটা বসালে আমাদের নেগেটিভ হবে। আর কোশ্চেন করতে গেলে কি হবে, কেউ একজন বলতে পারবেন এটা কোশ্চেন কিভাবে করতে পারি? দেখেন, এরূপ বাক্য যখন প্রশ্নবোধক বা ইন্ট্রোগেটিভ হয় তখন স্ট্রাকচারটা হচ্ছে অ্যাম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস টু মেইন ভার্ব, মানে সাবজেক্টের পরে ওই টুটা বসবে। আমরা এতক্ষণ যেটা পড়ে আসলাম যে অ্যাম টু ইজ টু আর টু, বা নেগেটিভ করার জন্য অ্যাম নট টু ইজ নট টু আর নট টু, কিন্তু কোশ্চেনের ক্ষেত্রে ওই টুটা আলাদা হয়ে যাবে, টুটা সেপারেট হয়ে যাবে। কি হবে ওইখানে? টুটা হবে সাবজেক্টের পরে, যে ইভানকে কি প্রতিদিন পড়তে হয়, ইজ ইভান টু রিড এভরিডে, তাদের কি প্রতিদিন কাজ করতে হয়, আর দে টু ওয়ার্ক এভরিডে, তাহলে আর বা ইজ জাস্ট এইগুলোই সবার আগে চলে আসবে। আর এই টু শব্দটা সাবজেক্টের পরে আসবে, এই যে ইভান এ হচ্ছে সাবজেক্ট, বা দে এই হচ্ছে সাবজেক্ট, এদের পরে টুটা আসবে এবং তারপরে কিন্তু মেইন ভার্ব হবে। সবসময় মনে রাখবেন এই সেন্টেন্সগুলোতে প্রতিটা সেন্টেন্সে একটা মেইন ভার্ব থাকা বাধ্যতামূলক। মেইন ভার্ব ছাড়া কখনো ইংলিশের কোনো সেন্টেন্স হয় না। এই যে ওয়ার্ক বা রিড এগুলো মেইন ভার্ব, আর এই মডাল অক্সিলারির পরে মেইন ভার্বটা সবসময় প্রেজেন্ট ফর্মে হয়, ভি অন, এটা একটা সুবিধা। তো দেখেন এরপরে আছে হ্যাভ টু। হ্যাভ টুটা কি? সাবজেক্টকে বর্তমানে বাধ্যতামূলকভাবে কোনো কাজ করতে হবে। কি বললাম? করতে হবে। দেখেন আপনারা আপনাদের খাতায় এইভাবে লিখবেন যে অ্যাম টু ইজ টু আর টু, লিখে একটা দাগ দিয়ে লিখবেন করতে হয়, তারপর আন্ডারলাইন দিয়ে ওইখানে 5টা সেন্টেন্স লিখবেন এটা দিয়ে। হ্যাভ টু লিখবেন করতে হবে, হ্যাড টু করতে হয়েছিল, এরকম লিখে লিখে আপনারা এক একটা ভার্বের উপর 5টা করে সেন্টেন্স অবশ্যই লিখবেন। এটা আমার রিকোয়েস্ট থাকলো, দেখবেন অনেক ক্লিয়ার হয়ে যাবে। একবার পারলে তো আর ভুলবেন না এই বিষয়গুলো, একবার, এটা একটা স্কিল, এটা কোনো মানে খাতায় আপনাদের যে খাতাটা সেখানে আমি লিখতে বলছি যে এইভাবে লিখবেন। মনে করেন আপনি লিখলেন ফার্স্টে অ্যাম টু ইজ টু আর টু, তারপর সেটার বাংলা লিখলেন যে এর মানে হচ্ছে করতে হয়। এরপর এটা লেখার পর এই যে স্ট্রাকচারটা আছে এই ফাইলটা দেখবেন, এই যে স্ট্রাকচার, সাবজেক্ট বসাবেন, একটা সাবজেক্ট কি কোনো একটা নাম বসাতে পারেন, অথবা হি শি ইট এগুলো বসাতে পারেন। তারপরে এই অ্যাম টুটা বসাবেন বা ইজ টুটা বসাবেন। অ্যাম টুটা যেটা আই এর সঙ্গে হয়, বা অন্য কোনো ক্ষেত্রে ইজ হয়, বা যদি প্লুরাল কোনো সাবজেক্ট হয় তাহলে আর হয়। এরপর একটা মেইন ভার্ব বসাবেন, তাহলে আমার সেন্টেন্স হয়ে গেল। এই যে মুক্তাকে রান্না করতে হয়, আমাকে অফিসে যেতে হয়, তাদের প্রতিদিন গাড়ি চালাতে হয়, তাকে ক্রিকেট খেলতে হয়। তো এই কথাগুলো জাস্ট এইভাবেই লেখা যায়, নতুন নতুন ভার্ব এনে নতুন নতুন সেন্টেন্স করা যায়। এবং এইটা করার পর আপনি দেখবেন যে এইটা তো করলাম, তাহলে এটা দিয়ে নেগেটিভ সেন্টেন্স করে দেখি কি হয়। যে জাকিরকে প্রতিদিন অফিসে যেতে হয় না, জাকির ইজ নট টু গো টু অফিস এভরিডে। এই যে নট টু, মানে এইটা দিয়ে আপনি আর 2টা নেগেটিভ করলেন, আপনি 3টা ইন্টারোগেটিভ করলেন। ইন্টারোগেটিভটা কিভাবে করব? দেখেন এখানে দেওয়া আছে যে সাবজেক্টের পরে মানে টুটা সাবজেক্টের পরে চলে আসবে, জাস্ট ওই অ্যাম ইজ আরটা সবার আগে থাকবে। ইজ ইভান টু রিড এভরিডে, ইভানকে কি প্রতিদিন পড়তে হয়, আর দে টু ওয়ার্ক এভরিডে, তাদের কি প্রতিদিন কাজ করতে হয়। মূলত এর অর্থটা হচ্ছে করতে হয়, করতে হয় কোনো কিছু, পড়তে হয়, করতে হয়, চলতে হয়, বলতে হয়, এরকম। আর হ্যাভ টু মানে করতে হবে, করতে হবে বোঝায়। আর হ্যাজ টুটা বসে কোথায়? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়। যেমন দেখেন আমাকে বরিশাল যেতে হবে, আই হ্যাভ টু গো টু বরিশাল। মিতাকে আজ রাতে এখানে আসতে হবে, মিতা হ্যাজ টু। দেখেন মিতা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য হ্যাজটা হয়েছে। মিতা হ্যাজ টু কাম হেয়ার টু নাইট। ছাত্রদের সৎ হতে হবে, স্টুডেন্টস হ্যাভ টু বি অনেস্ট। আমার ভাত খেতে হবে, আই হ্যাভ টু ইট রাইস। তাহলে দেখেন এই যে মেইন ভার্বগুলো দেখেন, এই হ্যাভ টু বা হ্যাজ টুর পরে একটা করে মেইন ভার্ব থাকে। এই যে হ্যাভ টু কাম, হ্যাভ টু গো, হ্যাভ টু বি মানে হওয়া, আমাকে সৎ হতে হবে, ছাত্রদের সৎ হতে হবে, ইট মানে খাওয়া, এই মেইন ভার্বগুলো থাকে। আর এইগুলো যখন নেগেটিভ হয়, এই নেগেটিভটা করার জন্য হ্যাভ নট টুও বলা যায়, আবার ডোন্ট হ্যাভ টুও বলা যায়। ডোন্ট বা ডাজেন্ট হ্যাভ টু অথবা হ্যাভ নট টুও বলা যায়, যে কোনো একটা আপনারা দিতে পারেন। এইখানে দেখেন এইটা, যেমন আমাকে আজ রাত জাগতে হবে না, আমাকে আজ রাতে জাগতে হবে না। দেখেন কত সুন্দর সুন্দর সেন্টেন্স এইগুলো। এই ভার্বগুলো ব্যবহার জানার পর আপনি যে কোনো কিছু, যে কোনো সেন্টেন্স, এই যে এই সেন্টেন্সগুলো আপনি পারবেন, যেটা আপনি আগে পারতেন না, যেটাতে আপনার সমস্যা হয়, নিজে নিজে ভাবতে হয়। দেখেন সব কিছু এটা শিখতে গেলে বিষয়টা কি একটু পরিশ্রম করতে হয়। আপনার আশেপাশে যা আছে বা যে কোনো কিছু, সব কিছু নিয়ে ইংলিশে ভাবতে হয়, যে আমি তো এই কাজটা করলাম, এটা ইংলিশে কি হবে, আমি একটু ভাবি।
এখন সমস্যা হবে কোথায় জানেন, আপনি ভার্ব খুঁজে পাবেন না। একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হয় যে ইংলিশে সেন্টেন্স করার জন্য সাবজেক্টের পরে ভার্ব হয়, তারপরে অবজেক্ট হয়, বাট বাংলায় কিন্তু সাবজেক্টের পরে অবজেক্ট অ্যান্ড দেন লাস্টে ভার্ব হয়। তো এই জিনিসটা মাথায় রেখে করতে হবে যে ইংলিশে ভার্বটা সাবজেক্টের পরে হয়। তো এইভাবে করার সময় আপনার সমস্যাটা হবে যে ভার্ব আপনি বুঝতে পারবেন না। মনে করেন একটা জিনিস আপনি বলছেন যে আমাকে এটা করতে হয়েছিল, বা আমাকে এটা করতে হচ্ছে, বা করতে হবে, বা আমাকে এটা করতে হয়, বা আমি এটা করব, বা আমি এটা করতে পারি, বা আমি এটা করতে পারতাম। এই যে কতগুলো কথা আমি বললাম, এই কথাগুলোই আপনার সমস্যা হবে। এই এই টেন্সের যে চেঞ্জটা, কালের যে পরিবর্তনটা, এইটা আপনি করতে পারবেন না, এটা আপনার করতে সমস্যা হয়, ভেবে দেখবেন এক সময়। তো এইগুলো করতে গেলে কি করতে হবে, আমাদের সমস্ত অক্সিলারি ভার্বগুলো, সমস্ত টেন্স আমাদের ক্লিয়ারলি বুঝতে হবে, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস এই বিষয়গুলো বুঝতে হবে। যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, তারপরে আপনার ওয়াজ, ওয়ার, ওয়াজ বিং, ওয়ার বিং, ওয়াজ, তারপর উইল বি, উইল বি বিং। এই যে সমস্ত ভার্ব, এই ভার্বগুলোর ক্রিটিক্যাল যে ব্যবহার আছে এগুলো দেখতে হবে। আমি এক এক করে দেখাচ্ছি এবং পরপর দেখাতে থাকবো। তো এইগুলো দেখে কি করতে হবে, প্রতিটা ভার্ব দিয়ে কিন্তু সেন্টেন্স তৈরি করার চেষ্টা করতে হবে। প্রতিটা ভার্ব দিয়ে, সব কিছুই এই ভার্বের উপর ডিপেন্ড করে। ইংলিশে কথা বলাটা, স্পোকেনটা, সব কিছু এই ভার্বের উপর ডিপেন্ড করে। আমার কথাটা বুঝতে পারছেন? তো এইভাবে আর কি করে যেতে হবে। তাহলে দেখেন, আমাকে আজ রাতে জাগতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু কিপ আপ লেট দিস নাইট। বাংলা বইটি কিনতে আমাকে বেশি দূর যেতে হবে না। এখানে আমাকে না, উই লেখা, তাহলে আমাদের হবে। তো যাই হোক, উই ডোন্ট হ্যাভ টু গো সো ফার। সো ফার মানে খুব দূরে বা বেশি দূরে। ফর বাইং দ্য বাংলা বুক, এই যে ফর, এরকম প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বটা সবসময় আইএনজি হয়, অ্যাডজেক্টিভ হয়। হ্যাঁ, এই প্রিপজিশনের পরে কোনো ভার্ব থাকলে, এগুলো আমি দেখাবো পরে, যাই হোক রাইটিংয়ের ক্লাসে দেখাবো। তো দেখেন, জাকিরকে মাছ ধরতে হবে না, জাকির ডাজেন্ট হ্যাভ টু ক্যাচ ফিশ। জাকির এই জন্য ডাজেন্ট, তো এখানে কিন্তু আপনারা হ্যাভ নট টু দিতে পারেন। এখানে জাকির যখন আছে তাহলে হ্যাজ নট টু দিতে হয় আর কি। তাহলে এখানে উই হ্যাভ নট টু গো সোফার দেওয়া যায়, এই ডোন্ট হ্যাভের পরিবর্তে বা ডাজেন্ট হ্যাভের পরিবর্তে হ্যাভ নট টু বা হ্যাজ নট টু এটা দেওয়া যায়। বাট কোশ্চেন করতে গেলে আপনাকে অবশ্যই ডু ভার্বের সাহায্য নিতে হবে। কোশ্চেন করতে গেলে অবশ্যই ডু ভার্বের সাহায্য নিতে হবে। দেখেন, এইগুলোকে প্রশ্ন করার জন্য আমার ফর্মটা হবে ডু বা ডাস প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু। এখানে কিন্তু ডু বা ডাস যখন একবার হয়ে যায় তখন এই 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 হ্যাভ টুটা সবসময় হ্যাভ টুই থাকবে। সাবজেক্ট যদি থার্ড পারসন বা কিছু হয় তারপরেও কিন্তু হ্যাড টু হবে, হ্যাজ টু হবে না, জাস্ট হ্যাভ টুই থাকবে। দেখেন, রতনকে কি আজ লন্ডনে যেতে হবে? ডাজ রতন হ্যাভ টু গো টু লন্ডন? তোমার কি এখন কোথাও যেতে হবে? ডু ইউ হ্যাভ টু গো এনিওয়্যার? দেখেন কত সুন্দর সুন্দর সেন্টেন্স। তো এইগুলো আমরা কিভাবে করব, এই হ্যাভ টু ইউজ করে, হ্যাভ টু এর ব্যবহার দিয়ে আমরা এগুলো করতে পারি। যেমন, আমাকে প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করতে হবে, আই হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরি সিঙ্গেল ডে। আমাকে ইংরেজি শিখতে হয়েছিল, আই হ্যাড টু লার্ন ইংলিশ। তাহলে এইভাবে হ্যাভ টু বা হ্যাভ টুটার ব্যবহার হয়ে থাকে। দেখেন, এই বাক্যগুলো যখন নেগেটিভ ইন্ট্রোগেটিভ হয়, যেমন ডলির কি আজ রাতে পড়তে হবে না, দেখেন কত সুন্দর সেন্টেন্স। এইগুলো আপনি কিভাবে করবেন, যতক্ষণ না এই স্ট্রাকচারটা জানবেন, এই মানেটা জানবেন, ততক্ষণ কিন্তু আপনি করতে পারবেন না এই সেন্টেন্সগুলোর অর্থ। দেখেন, ডলির কি আজ রাতে পড়তে হবে না, ডাজেন্ট ডলি হ্যাভ টু রিড টু নাইট? তোমার কি আজ কলেজে যেতে হবে না, ডোন্ট ইউ হ্যাভ টু গো টু কলেজ টুডে? ডোন্ট ইউ হ্যাভ টু গো টু কলেজ টুডে? তো এই কথাগুলো আমাদের শিখতে হবে, এই রুলটা, এই স্ট্রাকচারটা আমাদের জানতে হবে। যতক্ষণ না জানবো ততক্ষণ কিন্তু আমরা এগুলো বলতে পারবো না, এক্সপ্রেস করতে পারবো না। এরপর দেখেন, হ্যাড টু। হ্যাড টু এর ব্যবহারটা কি? দেখেন, সাবজেক্টকে অতীতে কোনো কাজ করতে হয়েছিল, অর্থাৎ বাংলা ক্রিয়ার সঙ্গে তে হয়েছিল থাকলে সেটার জন্য হ্যাড টু এর ব্যবহারটা হয়। জাকিরকে এক জায়গায় যেতে হয়েছিল, জাকির হ্যাড টু গো সামওয়্যার। রতনকে বরিশাল যেতে হয়েছিল, রতন হ্যাড টু গো টু বরিশাল। হ্যাঁ, তো এ ধরনের যখন নাবোধক করব তখন কিন্তু ডিডেন্ট হ্যাভ টু হবে। দেখেন, সাবজেক্ট প্লাস ডিডেন্ট হ্যাভ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, যে অথবা হ্যাড নট টু বলা যায়, কিন্তু কোশ্চেন করতে গেলে অবশ্যই ডিড এর ব্যবহারটা করতে হবে।
কোশ্চেনের ক্ষেত্রে অবশ্যই ডিডের ব্যবহারটা করতে হবে। যেমন রহিমকে বাড়ি যেতে হয়নি, রহিম হ্যাড নট টু গো হোম, এটা দেওয়া যায়। অথবা রহিম ডিডেন্ট হ্যাভ টু গো হোম, ডিড যদি বসে যায় তাহলে আর হ্যাড থাকে না, ওইটা প্রেজেন্ট ফর্মে চলে আসে, হ্যাভ হয়ে যায়। করিমকে প্রশ্নের উত্তরটি দিতে হয়নি, করিম ডিডেন্ট হ্যাভ টু অ্যান্সার দ্য কোশ্চেন, অর করিম হ্যাডেন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন, মানে হ্যাড নট টু, হ্যাডেন্ট হ্যাভ না, জাস্ট করিম হ্যাড নট টু অ্যান্সার দ্য কোশ্চেন। এরপর দেখেন ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে কেমন হয়, অবশ্যই ডিডের ইউজটা করতে হবে, যে তাদের কি সেখানে যেতে হয়েছিল, ডিড দে হ্যাভ টু গো দেয়ার। হ্যাঁ, তোমাদের কি বাড়ি যেতে হয়নি, ডিডেন্ট ইউ হ্যাভ টু গো টু হোম। ইন্ট্রোগেটিভের নেগেটিভটা কি, যে ওই ফার্স্টে যে অক্সিলারি ভার্বটা থাকবে ওইটার সঙ্গে নট বসাই দিলেই হয়ে যাবে। আমি দেখাচ্ছি বিষয়গুলো, একটু ওয়েট করেন। তো দেখেন উইল হ্যাভ টু, সাবজেক্টকে ভবিষ্যতে কোনো কাজ বাধ্যতামূলকভাবে করতে হবে এরূপ বোঝালে এর বাংলা বাক্য ক্রিয়ার সঙ্গে তে হবে, থাকলে ভবিষ্যৎ ভাব প্রকাশ করলে উইল হ্যাভ টু। মূলত এই উইল হ্যাভ টুর ব্যবহারটা এরকম হয়, ফিউচারে ঘটবে কিন্তু সার্টেইন একটা ডেট থাকে। যেমন দেখেন জাকির সাহেবকে আগামীকাল অনুষ্ঠানটি উদ্বোধন করতে হবে, এই যে আগামীকাল একটা সময় ইন্ডিকেট করে দিচ্ছে, একটা সময়কে মেনশন করছে, এইরকম জায়গাতে উইল হ্যাভ টু হয়। মূলত হ্যাভ টু এর মানেই করতে হবে, কিন্তু উইল হ্যাভ টু মানে ফিউচারে করতে হবে। মিস্টার জাকির উইল হ্যাভ টু ইনঅ্যাগুয়ারেট দ্য ফাংশন, জাকির সাহেবকে আগামীকাল অনুষ্ঠানটি উদ্বোধন করতে হবে। রতনকে 10ই জানুয়ারি একটি গোলাপ ফুল কিনতে হবে, রতন উইল হ্যাভ টু বাই আ রোজ অন দ্য 10th জানুয়ারি। সো এইখানে দেখেন এই যে 10 জানুয়ারি, এই যে একটা টাইম আছে, একটা টাইমের মেনশন আছে, এইরকম থাকে মূলত উইল হ্যাভ টু ইউজ করার ক্ষেত্রে। তো এই ধরনের বাক্যকে যখন নেগেটিভ করতে হবে, ইয়েস্টারডে হবে কোনটা, মিস্টার জাকির উইল হ্যাভ টু ইনঅগারেট দ্য ফাংশন টুমরো, ইয়েস্টারডে না টুমরো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যাই হোক, দিয়ে নিন। তো এরপর দেখেন এই ধরনের বাক্য যখন না বোধক বা নেগেটিভ করতে হয় তখন স্ট্রাকচারটা কেমন হয়, ওন্ট হ্যাভ টু মানে উইল নট হ্যাভ টু আর কি, যেটা এটা কি, তার আগামী পরশু রংপুর যেতে হবে না, তার না, এটা তোমার। ইউ ওন্ট হ্যাভ টু গো টু রংপুর দ্য ডে আফটার টুমরো, আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে না। উই ডোন্ট হ্যাভ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, হ্যাঁ আমাদের সকাল সকাল উঠতে হবে না। আচ্ছা এখানে ওন্ট হ্যাভ টু হবে, ওন্ট, এখানে একটা ভুল আছে। মানে বিষয়গুলো কি, আমি এইগুলো ফার্স্টে করছিলাম আমার ফোন দিয়ে, গুগল ডক্সে করছিলাম, তারপর আমি এটা এখানে কপি করে নিয়ে আসছি, আমার ওই ডক্সের অ্যাকাউন্ট থেকে এই ওয়ার্ডে কপি করে নিয়ে আসছি, এই জন্য এখানে কিছু ইসের স্পেলিংয়ের ভুল আছে, এটা পরে দেখা হয়নি। ওন্ট, এখানে উই ওন্ট হ্যাভ হবে। আচ্ছা তারপর দেখেন এই ধরনের বাক্য যখন ইন্ট্রোগেটিভ করতে হয়, উইল বা ওন্ট প্লাস হ্যাভ টু প্লাস মেইন ভার্ব, যে তোমার কি তোমার দোষের জন্য আত্মসমর্পণ করতে হবে, উইল ইউ হ্যাভ টু সারেন্ডার ফর ইউর গিল্টি, তাদের কি মরতে হবে, ওন্ট দে হ্যাভ টু ডাই, ও তাদের কি মরতে হবে না, ওন্ট দে হ্যাভ টু ডাই। তো এইভাবে দেখেন প্রতিটা সেন্টেন্সে কত সুন্দর সুন্দর মানে দিচ্ছে, আমি দেখাচ্ছি একবারে, একটু ওয়েট করে। তো এরপর দেখেন অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু, ওয়াজ সাপোজ টু, ওয়ার সাপোজ টু, এদের মানে কি জানেন, কোনো কিছু করার কথা, সাবজেক্ট বা কর্তাকে, হ্যাঁ সাবজেক্ট বা কর্তাকে স্বাভাবিকভাবে কোনো কিছু করার কথা অর্থাৎ ক্রিয়ার সঙ্গে র কথা যুক্ত থাকলে সেই ধরনের বাক্যের ইংরেজি করার জন্য অ্যাম, আর, ওয়াজ, ওয়ার, সাপোজ টু যুক্ত হয়। যেমন দেখেন ঐশীর আজ কলেজে যাওয়ার কথা, ঐশী ইজ সাপোজ টু গো টু কলেজ টুডে। আমার বাংলা বাজার যাওয়ার কথা, আই অ্যাম সাপোজ টু গো টু বাংলা বাজার। রতনের আজ গ্রামের বাড়িতে যাওয়ার কথা, রতন ইজ সাপোজ টু গো টু হিজ ভিলেজ হোম টুডে। আমাদের আজ সকাল 9টায় ক্রিকেট খেলার কথা। তাহলে এই বাংলাটা খেয়াল করেন, এই যে যাওয়ার, খেলার, দেখছেন র কথাটা আসবে, র র, এই যে খেলার, হ্যাঁ জাকিরের ইংরেজি বইটি কেনার কথা, জাকির ইজ সাপোজ টু বাই দ্য ইংলিশ বুক। আর এই ধরনের বাক্য যখন নেগেটিভ হবে, অ্যাম নট সাপোজ, আর নট সাপোজ, ইজ নট সাপোজ।
যেমন জাকিরের আজ সিটি কলেজে যাওয়ার কথা না, জাকির ইজ নট সাপোজ টু গো টু সিটি কলেজ টুডে। শিরিনের এ ব্যাপারে উদাসীন হওয়ার কথা না, শিরিন ইজ নট সাপোজ টু বি ক্যালাস অ্যাবাউট দিস। ক্যালাস মানে উদাসীন, CALLOUS, ক্যালাস। তোমার সন্ধ্যাবেলায় ঘুমানোর কথা না, ইউ আর নট সাপোজ টু স্লিপ ইন দ্য ইভিনিং। ইকবলের সাথে জহিরুলের ঝগড়া করার কথা না, ইকবল ইজ নট সাপোজ টু কোয়ারেল উইথ জহিরুল। তাহলে এই মেইন ভার্বটা সবসময় কিন্তু প্রেজেন্ট ফর্মে, এটা খেয়াল রাখেন, এই যে মেইন ভার্বগুলো বসছে। এক্সকিউজ মি স্যার, বলছিলাম সাপোজ টু বি এক জায়গায় দেখলাম, ওই বিটা কখন লাগাতে হবে? বি মানে হওয়ার কথা, যে শিরিন ইজ নট সাপোজ টু হ্যাঁ বি, এইটাই মেইন ভার্ব। এই বি এখানে বিটাই মেইন ভার্ব, আর এই ক্যালাসটা এখানে অ্যাডজেক্টিভ, উদাসীন যেটা, ঠিক আছে। এই বিটা মানে হওয়া, বি মানে হওয়া, স্লিপ মানে যেমন ঘুমানো, কোয়ারেল মানে ঝগড়া, বি মানে হওয়া। আমার কথাটা বুঝতে পারছেন? ওকে স্যার, এই যে হওয়ার কথা, থ্যাংক ইউ স্যার, এইটাই মেইন ভার্ব। আচ্ছা, তাহলে এই ভার্বগুলো কিন্তু বসবে। এরপর দেখেন, আমার পরীক্ষায় পাশ করার কথা না, আই অ্যাম নট সাপোজ টু পাস দিস এক্সামিনেশন। তো এইভাবে এইগুলো করতে হবে। ইন্ট্রোগেটিভটা কি, ওই সাপোজ টুটা পরে যাবে, অ্যাম ইজ আরটা সবার আগে চলে আসবে, যে তোমার কি এ স্থান ছেড়ে যাওয়ার কথা, আর ইউ সাপোজ টু লিভ দিস প্লেস। হ্যাঁ, মোস্তাক স্যারের কি পড়ানোর কথা, ইজ মোস্তাক স্যার সাপোজ টু টিচ টুডে। তাদের কি কবিতাটি লেখার কথা, আর দে সাপোজ টু রাইট দ্য পোয়েম। আমাদের কি সবাই উপস্থিত থাকার কথা, আর উই সাপোজ টু অ্যাটেন্ড দ্য মিটিং। এইগুলো আপনাদের অবশ্যই লিখতে হবে। দেখেন, আপনারা খাতায় লিখে এই সেন্টেন্সগুলো আপনারা লিখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, আপনারা ফ্লুয়েন্ট হতে পারবেন। না করলে হবে না। দেখেন, তার কি এখন অফিসে থাকার কথা, ইজ হি সাপোজ টু স্টে অ্যাট অফিস নাও। আবার এ ধরনের বাক্যগুলো যখন নেগেটিভ ইন্টারগেটিভ হয়, মানে জাস্ট এইটার সঙ্গে নট বসালেই হয়, অ্যাম নট, ইজ নট, আর নট। হ্যাঁ, জাকিরের কি আজ অফিসে যাওয়ার কথা নয়, ইজেন্ট জাকির সাপোজ টু গো টু অফিস টুডে। তোমার কি রতনের সাথে দেখা করার কথা নয়, আরেন্ট ইউ সাপোজ টু মিট রতন। আমার কি আজ সকালে আসার কথা নয়। এখানে আমারের জায়গায় অ্যাম আই নটটা দিতে হয়, ঠিক আছে। অ্যামেন্ট কখনো হয় না, এটা খুবই ইনফর্মাল একটা ওয়ার্ড অ্যামেন্ট। অন্য জায়গাতে দেওয়া যায়, ইজেন্ট, অজেন্ট, আরেন্ট দেওয়া যায়, কিন্তু অ্যামেন্টটার ক্ষেত্রে অ্যাম আই নট ইউজ করাটা বেটার। মুক্তার কি রাতে কোরআন শরীফ পড়ার কথা নয়, ইজেন্ট মুক্তা সাপোজ টু রিড দ্য হোলি কোরআন অ্যাট নাইট। আমার কি তোমার কি সকালে হাঁটার কথা নয়, আরেন্ট ইউ সাপোজ টু ওয়াক ইন দ্য মর্নিং। এই ওয়াজ সাপোজ টু মানে কি, কোনো কিছু ছিল। দেখেন, প্র্যাকটিক্যালি বুঝতে অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স। আপনি মনে করেন এরকম বলছেন যে আমার গতকাল ওদের বাড়িতে দাওয়াত খেতে, ওদের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাওয়ার কথা ছিল, তো তার জন্য এই ওয়াজ সাপোজ টুটা ইউজ করতে হবে, আই ওয়াজ সাপোজ টু। দেখেন, সাবজেক্টকে অতীতে কোনো কিছু করার কথা ছিল, অর্থাৎ বাংলা বাক্যে ক্রিয়ার শেষে র কথাটা যুক্ত ছিল, সেই ক্ষেত্রে আমরা ওয়াজ সাপোজ টু বা ওয়ার সাপোজ টু ব্যবহার করি। শিরিনের কলেজে আসার কথা ছিল, শিরিন ওয়াজ সাপোজ টু কাম টু কলেজ। তার এখানে সকাল 10টায় আসার কথা ছিল, হি ওয়াজ সাপোজ টু কাম হেয়ার অ্যাট 10 AM। আমাদের খেলাটি উপভোগ করার কথা ছিল, উই ওয়ার সাপোজ টু এনজয় দ্য ম্যাচ। ওয়ারটা কোথায় হবে, যদি সাবজেক্ট প্লুরাল হয় অথবা ইউ হয়। তার কাছে আমার লেখার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু রাইট টু হার। মুক্তার তার মার কাছে ফোন করার কথা ছিল, মুক্তা ওয়াজ সাপোজ টু ফোন টু হার মাদার। দেখেন, এইভাবে এই বিষয়গুলো করতে হবে। নেগেটিভ করার ক্ষেত্রে ওয়াজ নট সাপোজ টু, আমার ঢাকা যাওয়ার কথা ছিল না, আই ওয়াজ নট সাপোজ টু গো টু ঢাকা। তোমার এখানে আসার কথা ছিল না, ইউ ওয়ার নট সাপোজ টু কাম হেয়ার। তাদের বরিশালে যাওয়ার কথা ছিল না, দে ওয়ার নট সাপোজ টু গো টু বরিশাল। এরপর দেখেন, এগুলো কোশ্চেন করতে গেলে জাস্ট ওয়াজ ওয়ারটা আগে আসবে। আজ কি বৃষ্টি হওয়ার কথা ছিল, ওয়াজ ইট সাপোজ টু রেইন টুডে। মূলত সাপোজটা কেন ব্যবহৃত, হওয়ার, কোন এই র কথাটা আসবে, কোনো কিছু করার, হওয়ার, খাওয়ার, পড়ার কথা আছে অথবা ছিল। যদি আছে হয় তাহলে সেটা অ্যাম ইজ আর সাপোজ টু, আর যদি ছিল হয় ওয়াজ ওয়ার সাপোজ টু। ওয়ার ইউ সাপোজ টু গো টু স্কুল। হ্যাঁ, তোমার কি স্কুলে যাওয়ার কথা ছিল, ওয়াজ ই সাপোজ টু বি ক্রুয়েল। তার কি বিকেলে তার কি এত নিষ্ঠুর হওয়ার কথা ছিল, ওয়াজ ই ওয়ার দে সাপোজ টু কাম ইন দ্য আফটারনুন। তাদের কি বিকেলে আসার কথা ছিল। তো যাই হোক, এইভাবে করতে হবে। এরপর দেখেন আরেকটা ভার্ব, উড লাইক টু। উড লাইক টু, দেখেন আমরা জানি যে উড লাইক টু এবং ওয়ান্ট উভয়ের অর্থ হলো চাওয়া, কিন্তু উভয় অর্থ এক হলেও ব্যবহারগতভাবে একটু পার্থক্য আছে। অর্থাৎ উড লাইক টু হলো
ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া, আর ওয়ান্ট হলো ব্যক্তির নিজের ইচ্ছা দ্বারা কোনো কিছু চাওয়া, অর্থাৎ কেউ কোনো কিছু দিতে রাজি হলেও জোরপূর্বক তার নিকট থেকে নেওয়ার অর্থ প্রকাশ করে এই ওয়ান্ট শব্দটা কিন্তু। আর যেহেতু কথাবার্তা বলার ক্ষেত্রে ভদ্রভাবে বলা উচিত, তাই কিভাবে উড লাইক টু ব্যবহার করা হয় সেটা দেখব। তার মানে কি, বিষয়টা বোঝার ট্রাই করেন। মনে করেন আপনি কোনো প্রেজেন্টেশন দিচ্ছেন, অথবা আপনি আপনার বসের সামনে, কোনো অফিসারের সামনে, টিচারের সামনে কোনো ভাইবা দিচ্ছেন, তখন আপনি একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাবেন। এখন আপনি এটা বলছেন যে স্যার, নাও আই ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট দিস ম্যাটার, আমি এখন এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। এই কথাটা না বলে, মানে করতে চাই আর কি, আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, আই ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট দিস ম্যাটার, এইটা না বলে আপনাকে বলতে হবে আই উড লাইক টু, যার মানে ভদ্রতার সাথে চাওয়া, অনুমতি চাওয়া, ভদ্রতার সাথে কথাটা বলা যে আমি বিষয়টা আলোচনা করতে চাই, আমি কিছু বলতে চাই। আই উড লাইক টু সে সামথিং, নট আই ওয়ান্ট টু সে সামথিং, দ্যাট ইজ ভেরি ভেরি ইনফর্মাল। আমার কথাটা বুঝতে পারছেন? তো সেইটা এইভাবে করতে হবে। দেখেন, আমি সেখানে যেতে চাই, আই উড লাইক টু গো দেয়ার। এখন আমি বরিশালে বাসে যেতে চাই, নাও আই উড লাইক টু গো টু বরিশাল। মিমি আজ রাতে নাচতে নাচতে একটি গান গাইতে চাই, মিমি উড লাইক টু সিং আ সং ড্যান্সিং টু নাইট। মিমি একটি গান গাইতে চাই, মিমি উড লাইক টু সিং আ সং। তারা হেঁটে হেঁটে গল্প করতে চাই, দে উড লাইক টু গসিপ ওয়াকিং। আমি এক গ্লাস পানি পান করতে চাই, আই উড লাইক টু ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার। তার মানে এই যে উড লাইক টু, যার মানে কি বোঝাচ্ছে? চাওয়া। আমার কথাটা বুঝতে পারছেন? চাওয়া। আচ্ছা, তো এইগুলো যখন আমরা নেগেটিভ করব তখন স্ট্রাকচারটা হয় উড নট লাইক টু, জাস্ট উড নট লাইক টু। আমি তোমার সাথে কথা বলতে চাই না, আই উডেন্ট লাইক টু টক টু ইউ। রিতা মিতাকে সাহায্য করতে চায় না, মিতা উডেন্ট লাইক টু হেল্প মিতা। রহিম একটুও পড়তে চায় না, রহিম উডেন্ট লাইক টু রিড আ বিট। তো এইভাবে উড লাইক টু এর ব্যবহারটা হয়। এখানে দেখেন WH ওয়ার্ড, দেখেন WH ওয়ার্ড প্লাস উড লাইক টু প্লাস ভার্বের সিম্পল ফর্ম। যেমন আপনি কি খেতে চান, হোয়াট উড ইউ লাইক টু ইট। আমি রুটি খেতে চাই, আই উড লাইক টু ইট ব্রেড। আপনি কখন রাতের খাবার খেতে চান, হোয়েন উড ইউ লাইক টু হ্যাভ ইউর ডিনার। আই উড লাইক টু হ্যাভ মাই ডিনার অ্যাট 8 PM। জাকির কোথায় পড়তে চায়, হোয়ার উড জাকির লাইক টু স্টাডি। হ্যাঁ, তো এইভাবে হোয়াট বা হাউ কিন্তু এই উডের আগে ব্যবহার করে আমরা যে কোনো কোশ্চেন করতে পারি। এরপর দেখেন হ্যাড বেটার বা উড রেদার। দেখেন, এখন আমরা এই নিয়মটা শিখব যে হ্যাড বেটার বা উড রেদারের মানে কি, তুমি বরং এই কাজটা করো, আজ এটা থাক ওটা করো, কথাগুলো এরকম হয়, এটা করা ভালো। হ্যাঁ, এই দেখেন, তুমি বরং আজ থাকো, ইউ হ্যাড বেটার স্টে টুডে। সুমনের বরং লন্ডনে যাওয়া ভালো, সুমন হ্যাড বেটার গো টু লন্ডন। করিমের বরং কাজটা করা উচিত, করিম হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। পূর্বার বরং ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া ভালো, পূর্বা হ্যাড বেটার গেট হারসেলফ অ্যাডমিটেড ইনটু ঢাকা ইউনিভার্সিটি। তোমার বরং ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত, ইউ হ্যাড বেটার কনসাল্ট এ ডক্টর। তো এইভাবে এই সেন্টেন্সগুলো আপনারা একটু দেখবেন। আমি এই রেকর্ডটা